আমাদেরকে সহায়তা দিচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ইউএসএআইডি এবং ব্রিটিশ গভর্নমেন্ট এফসিডিও, ওদের যে ফরেন মিনিস্ট্রি আছে তাদের থেকে। আমরা চেষ্টা করব তাদের ফাইন্যান্সিং নিয়ে কিছু ইন্টারন্যাশনাল এক্সপার্ট এনে আমাদের এই টাস্কফোর্সের সাথে এবং বাংলাদেশ ব্যাংকের যে কর্মকর্তারা আছেন যারা অডিট করেন, ইন্সপেকশন করেন, তাদেরকে নিয়ে এবং কিছু অডিট ফার্ম হায়ার করে 3টে ব্যাংকে প্রথমে আমরা শুরু করব। 3টে ব্যাংক শেষ করার পরে আবার 3টে ধরব। এইভাবে আমরা এই 9টা ব্যাংককে আমরা অ্যাসেস করব। উদ্দেশ্য সেটা না, উদ্দেশ্য হচ্ছে যে সবগুলোকে অ্যাসেস করতে হবে ওভার টাইম, কিন্তু আমরা ইমিডিয়েট ক্রাইসিস হচ্ছে এই 9টা ব্যাংকে। এইখানে আমাদেরকে বড় রকমের ইন্টারভেনশন করতে হবে। এখানে শুধু অ্যাসেট ইভ্যালুয়েশনটা না, অ্যাসেট রিকভারি, অ্যাসেট আইডেন্টিফিকেশন, সেগুলো সবই করতে হবে। তো আমরা আশা করব যে এই খুব শীঘ্রই আমাদের ইন্টারন্যাশনাল এক্সপার্ট আমরা হায়ার করতে পারবো। হয়তো উইদিন এ মান্থ আমরা ফুল ফ্লেজেড অপারেশনে নেমে যেতে পারি। এটা সময় সাপেক্ষ ব্যাপার একটু, কারণ অলরেডি আমরা 12-14 জন বাংলাদেশ ব্যাংকের থেকে আমরা সিলেক্ট করে ফেলেছি যারা এই টিমে আসবে। 3টা টিম করতে গেলে হয়তো আমরা 4জন 6জন, ইসলামিক ব্যাংকের জন্য একটু বড় আকার টিম দিতে হবে। তো বাংলাদেশ ব্যাংকের থেকে 4জন 6জন 3টা ব্যাংকে এইভাবে দেব। সাথে আমাদের 3টে বাংলাদেশ ব্যাংক থেকে 3জন ডাইরেক্টর লেভেল তারা থাকবেন, এবং সাথে আমরা অডিট ফার্ম থেকেও আবার কিছু দেব, এবং প্রয়োজনে বাংলাদেশ ব্যাংকের ইন্সপেকশন অডিট টিম থেকেও আমরা আরও লোক দেব। তো আমরা চাই এটা সবচেয়ে বেশি কম্প্রিহেন্সিভ অডিট, এবং অডিটটাকে সুপারভিশন করবো আমরা বিদেশি এক্সপার্টদের দিয়ে যারা এই ধরনের কাজ করে অভ্যস্ত, এবং তারাই এটাকে অডিট কোয়ালিটিটাকে এনশিওর করবে, অডিটের প্রসেসটাকে এনশিওর করবে, করে আমরা একটা আশা করি একটা কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন করতে পারবো ব্যালেন্স শিটের পজিশনটা কি ওই ব্যাংকগুলোতে। তো এটাই এই পর্যায়ের জানানোর মতো আছে। আমরা কিছু বিদেশি অ্যাসেট রিকভারি ইসের সাথেও কথাবার্তা বলছি, বাট ভেরি প্রিলিমিনারি। আমরা বলছি আমাদের ডেভেলপমেন্ট পার্টনারদের যে একজনকে দিতে, যে আমাদেরকে গাইড করবে যে বিদেশি যদি ফার্ম নিতে হয় কোন ফার্মকে আমরা নেব, কাদের এক্সপিরিয়েন্স ভালো, আমরা তো জানি না, আমাদেরকে তারা একটা ইভ্যালুয়েট করতে সাহায্য করবে যে এই 5 জনের মধ্যে এরা ভালো হবে। তো রিকমেন্ডেশনগুলো করার জন্য যেভাবে ইন্টারন্যাশনাল কন্ট্রাক্টে যেভাবে করা হয় সেইভাবে আমরা একটু হয়তো 2 সপ্তাহের জন্য এসে তারা অ্যাসেস করে দিয়ে চলে যাবে। তো এইভাবে আমরা চেষ্টা করছি এটাকে মানসম্মত রাখতে এবং প্রসেসটাকে পরিষ্কারভাবে করার জন্য। তো যাই হোক, এইটুকুই আমি আজকে বলতে চাই। এখন আপনাদের কিছু প্রশ্ন থাকলে করতে পারেন। না, 3টে ব্যাংকের নাম আমরা এখনো ঠিক করিনি, তবে ইসলামী ব্যাংক থাকবে। ওটা বড় ব্যাংক সবচেয়ে, ওইখান দিয়ে আমরা শুরু করব, আর অন্য 2টো ব্যাংক আমরা সিলেক্ট করে ফেলবো। স্যার কাপল অফ কোশ্চেন। এক নম্বর হচ্ছে যে স্যার যেহেতু আমাদের টাকা পাচারও হয়ে গেছে, এটা তো শুধু স্যার আমি যদি বুঝে থাকি বলছেন যে আমাদের এখানে যে লোনগুলো ডিসবার্স হয়েছে কোলাটেরাল আছে কিনা, নিয়ম নীতি মানা হয়েছে কিনা, কতটুকু আপনি ফেরত পাবেন সেটা যাচাই করছেন, বাট যেটা সাইফন্ড অফ হয়ে গেল সেটা এর মধ্যে থাকবে কিনা ওটার জন্য কি ব্যবস্থা? এটা একটা স্যার লোনের মধ্যেই তো যারা সাইফন্ড অফ মানিটা তো ব্যাংক থেকেই আসছে। আমাকে আগে ব্যাংকে বের করতে হবে যে ব্যাংক থেকে কত টাকা নামে বা বেনামে নেওয়া হয়েছে, এবং ওই টাকার মালিক খুঁজে পাওয়া যাচ্ছে কিনা। যদি না হয়, মালিক যদি দেশে না থাকে, তার মানে বেনামে নেওয়া হয়ে গেছে, তখন সেটাকে আমরা ইন্টারন্যাশনালি আমরা ওটাকে খোঁজার চেষ্টা করব। তো আমরা চাচ্ছি যে যারা একটু বড় কেসগুলোকে আগে অ্যাড্রেস করার জন্য, আর সিস্টেমিক ইমপ্রুভমেন্ট করতে হবে ছোট কেসগুলোকে ঠিক করার জন্য। সেটা আমরা হয়তো করবো না, সেটা আমরা সেন্ট্রাল ব্যাংক স্ট্রেংথেনিংয়ের প্রসেসে আমরা যখন রেগুলেটরি রিভিউ করব, করে সেখানে যখন আমাদের ওভারসাইটটাকে আমরা শক্তিশালী করতে পারবো, সেটার মাধ্যমে আমরা ছোটো ছোটো লোন লস যেগুলো আছে সেগুলোকে আমরা অ্যাড্রেস করতে পারবো। আমি মনে করি যে আমাদের 4 লক্ষ কোটি টাকার মতো যদি এনপিএল থাকে, ধরে নিলাম, তার অর্ধেক হয়তো অল্প কয়েকটা পার্টির কাছে গেছে, হাফ অফ ইট। সেই হাফ অফ ইটের উপর ফোকাসটা থাকবে প্রথমত। আর ছোটো ছোটো আছে হয়তো 1 লক্ষ, সেটাকে আমরা এখনই ওটাকে অ্যাড্রেস করা যাবে না। ওটা সিস্টেমেটিক ইমপ্রুভমেন্টের থ্রুতে ওটাকে অ্যাড্রেস করতে হবে।
আর স্যার ওই যে যেহেতু কস্ট, এখানে একটা কস্ট ইনভলভ আছে, ইন্টারন্যাশনাল এক্সপার্ট হায়ার করা, ওটা ওটা ওনারা দিবেন, ডেভেলপমেন্ট পার্টনাররা বলেছেন যে তারা আমাদেরকে ইন্টারন্যাশনাল এক্সপার্টের নাম পাঠাবেন, তাদের সিভি পাঠাবেন, আমরা দেখে যদি আমরা তাকে পছন্দ করি তারা আমাকে হায়ার করে দেবেন। মানে স্যার টাইম এবং কস্ট দুটাই ইনভলভ আছে, এই কাজটা তো স্যার একটু টাইম কনজিউমিংও হয়। খুব যে টাইম কনজিউমিং হবে তা মনে হয় না, অলরেডি তারা কিছু আমাদের নাম ঠিকানা নিয়ে আসছে, তারা তাহলে আমরা বললেই তারা পরে দেরি কন্ট্যাক্ট করে ফেলবে। স্যার আপনি বড় কথাগুলো বললেন, তো সেক্ষেত্রে আমরা রিসেন্টলি আপনি আল জাজিরার ডকুমেন্টারিটা হয়তো দেখেছেন যে এরকম যারা আছে, বিশেষ করে যারা পাচার করে নিয়ে গেছে এবং আমাদের সাথে খুব ভালো সম্পর্ক এমন কিছু দেশে, সেক্ষেত্রে স্যার তাদেরকে ধরা বা তাদেরকে নিয়ে আসা বা তাদের সম্পদগুলো ফেরত এগুলো ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিসেস আছে, দেয়ার আর রুলস রেগুলেশনস, মার্কিন যুক্তরাষ্ট্র আইন আছে, ব্রিটেনেও আইন আছে, অন্যান্য দেশে আইন আছে, যে আইনগুলোর মাধ্যমেই আমাদেরকে যেতে হবে, এবং তাদের কিছু লিগ্যাল ফার্ম আছে যারা এগুলো করে, যেমন মালয়েশিয়ার 1AMD শুনেছেন, টাকা নিয়ে $1.5 বিলিয়ন মতো নিয়ে চলে গেছিলেন, তাদের ফর্মার প্রাইম মিনিস্টার এটার সাথে জড়িত ছিল, সে টাকা তো তারা পুরো ফেরত নিয়ে গেছে, ডিউ প্রসেস দিয়ে নিয়ে গেছে। এটার মধ্যে গোল্ডম্যান স্যাক্স ওয়াজ ইনভলভ, তারাও টাকা ফেরত দিয়ে দিয়েছে, তাদের যে কর্মচারী সে তার জেল হয়েছে, এটা তো হয়েছে, ইন্টারন্যাশনালি তো হয়েছে, তো করা সম্ভব, উদ্যোগ থাকতে হবে এবং পলিটিক্যালি এটাকে চাপ সৃষ্টি করতে হবে বিভিন্নভাবে, সামাজিকভাবে, গণমাধ্যমে, ওদের দেশেও তো গণমাধ্যম আছে, ইংল্যান্ডে আমরা আমরা এফটির সাথে ইন্টারভিউ দেবো, আমরা ওখানে চাপ সৃষ্টি করবো। স্যার আমার নাম মাসুমিয়া, স্যার চ্যারিটি গ্রুপে কাজ করি। স্যার আপনি যদি একটু বোঝার জন্য আপনাকে প্রশ্ন করি, আপনি বলছেন যে তিনটি ব্যাংক করে অডিট করা হবে 9টি ব্যাংকে, অর্থাৎ এই 9টি ব্যাংক বলতে যে কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স যে নেগেটিভ 9টি ব্যাংকের, সেই ব্যাংকগুলো তো এই তালিকায় অন্তর্ভুক্ত করছে। সবচেয়ে বেশি যারা ক্রাইসিস প্রন তাদেরকেই আমরা এখানে নিয়ে এসেছি, আমরা তাদেরকে ডেইলি মনিটরিং করি। আজকের মনিটরিংয়ে যেটা দেখা যাচ্ছে যে আমরা গত 2 দিন ধরে তারা ক্যাশ ফ্লো ওভারঅল এই 9টা ব্যাংকের যোগ করলে ক্যাশ ফ্লো পজিটিভ, উইচ ইজ ভেরি মানে এনকারেজিং সাইন। ইসলামী ব্যাংক একলাই প্রায় 600 কোটি টাকার মতো পজিটিভ আছে গতকাল, তার আগের দিন ছিল 300 কোটি টাকা পজিটিভ, মানে ডিপোজিট ইজ হায়ার দেন উইথড্রল, সো দ্যাট ইজ এনকারেজিং। আমাকে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা দিতে হবে না, এই জন্য আমি রিলিভড। সো তো এগুলো আমি মনে করি যে দিজ আর পজিটিভ ডেভেলপমেন্টস। আমাদের রেমিটেন্সের প্রভাব বাড়ছে, রেমিটেন্স এখানে 11টা ব্যাংকে আমরা মনিটর করছি। তো যাই হোক, আমাদের এই রেমিটেন্সের প্রবাহ বাড়ছে এবং অনেকগুলো ইসলামী ব্যাংকে কিন্তু রেমিটেন্সের প্রভাবটা ভালো পায়, ফলে তাদের লিকুইডিটির একটা সোর্স কিন্তু রেমিটেন্স থেকে। রেমিটেন্স তারা বিক্রি করে তো টাকাটা চলে আসলো তাদের কাছে, সেইভাবেও কিন্তু তারা পাচ্ছে। এলসি খুললেও সাথে ওই বলবে যে 50% দিয়ে দাও, মার্জিন দিয়ে দাও, তাহলে মার্জিনের টাকাটা তো ক্যাশ ফ্লোতে যোগ হয়ে গেল। তো এইভাবেই তারা ম্যানেজ করার চেষ্টা করছে। স্যার একটা অভিযোগ আছে স্যার, মার্কেটে যে অনেক উইথড্রয়ালি দেশ থেকে মানে পালিয়ে যাচ্ছে, এই ব্যাপারে স্যার আপনারা এয়ারপোর্টে কি বিদেশে পালিয়ে যাওয়ার ব্যাপারে কোনো বিধিনিষেধ দিবেন কিনা, যে ইনক্লাবেরা যাতে বিদেশে না যেতে পারে? এখানে আমাদের ওইভাবে এখন করার মতো কোনো বেসিস নাই, আমরা তো এখন ইভ্যালুয়েশনই করিনি, কাজেই আমি কি করে বলবো যে মিস্টার এক্সের কতখানি ঋণ খেলাপি আছে না আছে, এটা তো আমরা এখন ওই পর্যায়ে যাব না। এটা সরকার পলিটিক্যাল কারণে যেসব সিদ্ধান্ত নিচ্ছে সেটা সরকারি সিদ্ধান্ত, সেখানে আমাদের ওই ব্যাপারই না। আমরা যেটা করেছি, কিছু চিহ্নিত ব্যক্তি পরিবারকে আমরা হয়তো তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলোকে ফ্রিজ করে রাখা আছে, এর বাইরে আমরা কিছু করিনি এখন পর্যন্ত। আপনাকে কোট করে একটা সংবাদ মাধ্যমে নিউজ দেখা যাচ্ছে যে ইসলামী ব্যাংক এবং বাকি সব ব্যাংকগুলো মিলে মাফ করে দেওয়া হবে, এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন। এটা এখনই আমরা কোনো সিদ্ধান্তে যাইনি, আমরা চেষ্টা করব ছোট ছোট ব্যাংকগুলোকে একীভূত করে ফেলতে পারলে ভালোই হবে, কারণ দে আর অল ব্যাংকরাপ্ট এনিওয়ে। ওগুলোকে ক্যাপিটালাইজ যেহেতু আমরাই করব এবং অনেক ক্ষেত্রে মালিকানাও নাই,
এটা এখানে করাটা খুব সহজ হবে। তার মানে কি চিন্তা আছে যেটা করার চিন্তা আছে করার, হ্যাঁ, চিন্তা আছে করার, পরে বাস্তবতা বুঝেই আপনাদের করতে হবে। এখন পর্যন্ত ওই স্টেজে তো আমরা যাইনি। তো হ্যাঁ, কিছু ব্যাংকের সংখ্যা কিছু কমিয়ে ফেলাটা অবশ্যই আমি মনে করি যে একটা ভালো লক্ষ্য হওয়া উচিত আমাদের। কতখানি পারা যাবে সেটা দেখা যাক। স্যার তারল্য সহায়তার বিষয়টা একটু বলবেন স্যার, ওই যে গ্যারান্টর, আপনারা যে গ্যারান্টর দিচ্ছেন ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দিচ্ছেন, একটু পরিষ্কার বলবেন স্যার। সমস্যাটা হচ্ছে যে কিছু ব্যাংকের টাকা ডিপোজিটররা তুলে অন্য ব্যাংকে রাখছে, কাজে অন্য ব্যাংকের তারল্য আছে, এই ব্যাংকের তারল্যটা নাই। আমরা চাচ্ছি একটু সমতা নিয়ে আসতে, অর্থাৎ এই গ্লাস থেকে পানিটা ওই গ্লাসে চলে গেছে, ওই গ্লাস থেকে কিছু পানি এখানে ফেরত নিয়ে আসা। এখন এই গ্লাসে কেউ পানি দেবে না, কারণ তাদের ক্রেডিট ওয়ার্দিনেস নাই, তারা খুব খারাপ অবস্থায় আছে, ফাইন্যান্সিয়ালি ব্রোক। তো তাহলে কি করা যায়? তখন আমরা গ্যারান্টিটা দিচ্ছি যে তোমরা যাও, যদি তারা না পারে আমরা বাংলাদেশ ব্যাংক তোমাদের টাকা ফেরত দিয়ে দেব। তো এই কন্ডিশনের ভিত্তিতেই বাংলাদেশ ব্যাংকের সাথে তারা চুক্তিবদ্ধ হচ্ছে একটা সীমিত আকারে, খুব সীমিত আকারে, এবং যেটুকু লিমিট দেওয়া হচ্ছে সেটাকে আবার ভেঙে ভেঙে দেওয়া হবে। যদি আমরা বলি যে 2,000 কোটি টাকা দিচ্ছি, আমরা কিন্তু 2,000 দিব না, আমরা 500 দিব, 400 দিব, দিয়ে 2,000 লাগে তো দিব, নাহলে দিব না। এখন পর্যন্ত এই স্কিমে কাউকে দেওয়া হয়নি কিন্তু। তো আর যদি অবস্থা ভালো হয়ে যায় তাহলে কাউকে দিতে হবে না, সলভ, মানে প্রয়োজন বোধে আমরা দিব। এটা কিন্তু আমরা উইদাউট কন্ডিশন দিচ্ছি না, এবং তাদেরকে তো বড় রকমের রিফর্ম আমরা করবই। এখানে ওই আগের মতো যে একটা চিঠি পাঠিয়ে দিলাম আর আমি টাকা দিয়ে দিলাম, সেটা হচ্ছে না এখানে। এখানে তাদেরকে সংস্কার করতেই হবে আগামীতে, এবং এখন তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। বাঁচিয়ে না রাখলে আমি এই ব্যাংকের ভ্যালু পাবো না। এই ব্যাংকের যে লায়াবিলিটিটা হবে, ডিপোজিটরদের পুরো টাকাই আমাকে ফেরত দিতে হবে, সেটা কিন্তু বিশাল লায়াবিলিটি হবে। কাজেই আমাকে সর্বাত্মক চেষ্টা করতে হবে ব্যাংকিং খাত যেন টিকে থাকে সবাই, এবং একীভূত করলেও প্রত্যেকেই ডিপোজিটর প্রোটেক্টেড হয়েই করবে, একীভূত হবে, সেখানেও কোনো ভয়ের কিছু নাই। কোনো ব্যাংকে স্যার এরকম একটা গ্রাহকদের মধ্যে এখনো উদ্বেগ আপনি প্রকাশ করেন, অনেকে এসে আমাকে জিজ্ঞেস করছে আমরা কি এই ডিপোজিটটা রাখবো। আজকেও স্যার এখানে অনেকে জিজ্ঞেস করছে, স্যার কোনো ব্যাংক দেউলিয়া হতে পারে বা বন্ধ করা হতে পারে, এই ধরনের কোনো চিন্তা আছে কিনা, যেমন একীভূত করার চিন্তা আছে, এরকম চিন্তা কি আছে কিনা, এই মেসেজটা স্যার কোনো ক্লিয়ার করে বলবেন কিনা। দেখুন, আমরা এখনও সব ব্যাংকের দিকে তাকাই নেই। আমরা একটু যেগুলো ক্রাইসিসের মধ্যে পড়ে গেছে, বিশেষ করে যেখানে দুর্বৃত্তায়নটা বেশি হয়েছে এবং রিসেন্টলি হয়েছে, সেই ব্যাংকগুলোতেই বেশি তাই করছি। এখানে ইসলামী ব্যাংকের সংখ্যাটাই বেশি, অ্যাজ ইউ নো। তো এবং কারণ আমরা জানি, তো আমরা এখন ওগুলোকেই ফোকাস করব। এগুলো, এই ব্যাংকগুলোর যেটা অবস্থা হচ্ছে, এগুলোর সত্যিকারের অর্থে এখন তাদের কোনো মালিকানা নাই। যারা শেয়ার হোল্ডার তারা কেউ দেশেও নাই, এবং তারা অনেকেই এই দুর্বৃত্তায়নের সাথে জড়িত, কাজেই তাদের কোনো শেয়ার হোল্ডিং থাকবেও না আগামীতে। তো সেইগুলো তো সরকার এমনি পজেস করে নেবে, পৃথিবীর সব দেশেই করে, এবং সেইগুলো সরকার আবার অন্য একটা প্রতিষ্ঠানকে বা মানে গ্রুপকে দিয়ে দিবে পরে আগামীতে, সেটা দেশি হোক বা বিদেশি হোক। তো সেই ট্রান্সফার প্রসেসটাও হবে, কিন্তু যেই বিনিয়োগ করতে আসুক না কেন, সে তো আগে জানতে চাইবে যে আমার এই ব্যাংকটার অবস্থাটা কতখানি খারাপ, কেন আমি নেব এটা। তাকে তো একটা কিছু দিয়ে বুঝ দিতে তো হবে আমাকে, তা না হলে তো হবে না। সেই ডিউ ডিলিজেন্স যেটা প্রপার, সেটা আমরা এখন করব। এটার মাধ্যমে তারাও বুঝতে পারবে, বিনিয়োগকারীরাও, যে আমি কি এই ব্যাংকে আসবো কি না, এখানে হোয়াট ইজ দেয়ার ফর মি, সরকারকে কতখানি টাকা সেখানে ভরতে হবে সেটাও আমরা বুঝতে পারবো। এবং এখানে কোনো আনসার নেই কত টাকা, কারণ এটা নেগোসিয়েশনের ব্যাপার আছে। সব কিছু মিলিয়েই এগুলোকে সলভ করতে হবে আস্তে আস্তে। তবে আমি যেটা আশা করি যে আমাদের ডিপোজিট গ্রোথ তো আছে, ডিপোজিট গ্রোথ তো চলতে থাকবে, একটু স্লো, এটা আগের মতো 15-16% না, এখন 9-10% আছে। তো 10% যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে তো 1,70,000 কোটি টাকা ব্যাংকে আসবে। অ্যান্ড ডিপোজিট গ্রোথ যদি চলতে থাকে, দ্যাট হেল্পস একটা ব্যাংকের চালু রাখার ব্যাপারে। হ্যাঁ, তার ক্যাপিটাল হয়তো হবে না, তার অ্যাডিকুয়েসি রিকোয়ারমেন্ট হয়তো সে মিট করতে পারবে না, কিন্তু তার লিকুইডিটি প্রবলেমটা কিন্তু সলভ হয়। তো আমরা ওইভাবে ম্যানেজ করার চেষ্টা করব। পরবর্তীতে
এটাকে একটা অবস্থানে নিয়ে বিক্রি করে দিয়ে এটাকে সঠিকভাবে চালাতে সাহায্য করব। স্যার এই ইকোনমি যে স্লো ডাউন একটু স্যার, এটা তো আমাদের ইম্পোর্ট ফিগার দেখলেই জুলাই আগস্ট জুড়ে একটা স্যার আন্দোলন ছিল। ইকোনমিটা এই স্লো ডাউন নিয়ে স্যার আপনার কোনো ওয়ারি আছে কিনা, এবং এটা কিভাবে স্যার পিক আপ করাবে সরকার? প্রথমে বলবো যে ইকোনমিক আমার প্রায়োরিটি এখন হচ্ছে ম্যাক্রো ইকোনমিক স্টেবিলাইজেশন। প্রথম দায়িত্ব হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্টকে স্টেবল করা, এক্সচেঞ্জ রেটকে স্টেবল করা, মূল্যস্ফীতিকে কমিয়ে আনা। এই তিনটা আমার দায়িত্ব, ফার্স্ট অর্ডার অফ প্রায়োরিটি। ব্যাংকিং খাতের ওটা তো ইমিডিয়েট না, এটা তো আমরা সময় লাগবে, 6 মাস 9 মাস 1 বছর 2 বছর লাগবে। সেটা এই লক্ষ্যে এখন আমরা মনিটারি পলিসি খুবই টাইট, এটার কোনো সন্দেহ নাই। ইন্টারেস্ট রেট ইজ কোয়াইট হাই, আরেকটু বাড়তেও পারে। পলিসি রেট আমরা একবার বাড়িয়েছি গত মাসে, আগামী এই সপ্তাহে আমরা আবার বাড়াবো, বৃহস্পতিবারের মধ্যে। আগামী মাসে আরেকবার বাড়াবো, তারপরে আমরা দেখব যে ইনফ্লেশন কোথায় যায়। তো আমি আশাবাদী যে ইনফ্লেশন মার্চ এপ্রিল মের মধ্যে আমাদের একটা ভালো জায়গায় চলে আসবে। কতখানি ভালো জায়গায় আসবে আমি কিছু বলতে পারবো না, সেটা ডেটা উইল আমাকে বলে দিবে। কিন্তু আমার পলিসিটা আমি টিউন করব ইনফ্লেশনারি ডেভেলপমেন্টটা কী হয় সেটার উপর ভিত্তি করে। এখানে বাজেটেরও ব্যাপারে সরকার সহায়ক ভূমিকা রাখছে, বাজেট এক্সপেন্ডিচার কাট করা হচ্ছে। লক্ষ্য হচ্ছে যে 1,37,500 কোটি টাকা যেটা ধরা হয়েছিল সেটাকে কমিয়ে 80 থেকে 85,000 কোটি টাকার মধ্যে রাখতে। বরোইং রিকোয়ারমেন্ট, বাজেট মানে ব্যাংকিং খাত থেকে যে ধারের পরিমাণটা সেটা কমিয়ে ফেলা, অন্ততপক্ষে 55,000 কোটি টাকা কমিয়ে ফেলা। সেটা যদি হয়, যেটা ব্যাপারে আমি আশাবাদী, ফাইন্যান্স মিনিস্ট্রি কাজ করছে সেটা নিয়ে। এটা হলে পরে তারা এটা আমাকে সাপোর্ট দিবে ম্যাক্রো ইকোনমিক স্টেবিলাইজেশনে। তাহলে মনিটারি পলিসিও টাইট থাকবে, ফিসক্যাল পলিসিও টাইট থাকবে। হ্যাঁ, গ্রোথ ওইভাবে হবে না এবছর। আমরা যদি 5%-এর উপর যেতে পারি, দ্যাট উইল বি আই উইল বি স্যাটিসফাইড, আলহামদুলিল্লাহ। এটুকুই আমার বক্তব্য গ্রোথ নিয়ে। তারপরে যদি আমরা এই বছরের মধ্যেই FY25-এর মধ্যে যদি ইনফ্লেশনকে আমরা 6-7 নামিয়ে আনতে পারি, অলরেডি এক্সচেঞ্জ রেট স্টেবল আছে, স্টেবল যদি আমরা কন্টিনিউয়াসলি রাখতে পারি, 3 মাস ধরে তো স্টেবলই আছে 120, এটা যদি আগামী আরও 6 মাস রাখতে পারি, ইনফ্লেশন অবশ্যই কমবে। তাহলে আমরা পরবর্তীতে ইন্টারেস্ট রেট, ইনফ্লেশন যখন যদি 5-6 নেমে আসে বা আরও নিচে যদি আমরা নামাতে পারি, তাহলে ইন্টারেস্ট রেটও আমরা 8-9 নামিয়ে আনতে পারবো। তাহলে পরে তো আবার গ্রোথ রিজাম্পশনটা হবে। আর এক্সচেঞ্জ রেটের স্টেবিলিটিটা মানুষকে কনফিডেন্স দিবে। রিজার্ভে যদি আমরা কিছুটা বাড়াতে পারি আগামীতে, 1 বিলিয়ন করেও যদি বাড়ে, সেটাও একটা স্বস্তির কারণ হবে। রিজার্ভ লেভেল তো একেবারে কম নয়, 20 বিলিয়ন আছে। তো 20 বিলিয়ন আমাদের 3 মাসের একটু বেশি পিওর আমদানির দিক থেকে দেখলে এটা মোটামুটিভাবে গ্রহণযোগ্য। আমি বলবো না যে খুব মানে আহামরি কিছু, বাট এটা অ্যাকসেপ্টেবল স্ট্যান্ডার্ড লেভেল। তো ওইটা থেকে আমরা একটু বাড়ানোর চেষ্টা করব। তো এইভাবেই কাজ করতে হবে, ইনক্রিমেন্টালি, স্লোলি বাট শিওরলি। স্যার, যেসব পদক্ষেপ আপনারা দিচ্ছেন ব্যাংক খাতে, তো এগুলো সবগুলি স্যার সময় সাপেক্ষ ব্যাপার এবং ধীরে ধীরে আপনি আগাচ্ছেন। কিন্তু স্যার, এই মুহূর্তে সবচেয়ে বড় যে সমস্যাটা চলছে সেটা স্যার তারল্য সংকট, এবং ব্যাংকগুলোতে স্যার প্রতিনিয়ত অপ্রীতিকর ঘটনা ঘটছে এবং এমন হচ্ছে যে টাকা না পাওয়ার কারণে যাদের দরকার নেই তারাও টাকা তুলে নিচ্ছে। তো স্যার, এটার ইমিডিয়েট অ্যাকশন হিসেবে আপনারা যে কাজগুলো করছেন, যেমন ধরেন আপনি গ্যারান্টি ব্যবস্থা করছেন স্যার, কিন্তু আসলে কি টাকা দেওয়ার কোনো ব্যবস্থা হয়েছে কিনা, বা এটা কবে নাগাদ এই যে মানুষের মধ্যে যে এটা আমি আশার বাণীর কথাই বলছিলাম যে আমরা যখন এই 11টা ব্যাংককে অ্যাড করে, আমি এখানে ডাটা আছে আজকের ডাটা, এখানে কিন্তু 11টা ব্যাংক হচ্ছে এই সব খারাপ ব্যাংকগুলোই। তাদের নেট ডিপোজিট
বেড়েছে 810 কোটি টাকা গতকাল। তাহলে এটা কি টাকা উইথড্র হচ্ছে না টাকা ডিপোজিট হচ্ছে এটা বলেন। কাজে আমি আশাবাদী, হ্যাঁ আইসোলেটেড ঘটনা ঘটছে, আমি অস্বীকার করব না। কোনো কোনো সবাই তো সমানভাবে আগাচ্ছে না, কোনো কোনো ব্যাংকের ক্ষেত্রে হচ্ছে, কিন্তু আমি মনে করি যে প্রত্যেকটা ব্যাংকের ক্ষেত্রেই এদেরকে ওভারকাম করা সম্ভব যদি ডিপোজিটাররা একটু ধৈর্য সহকারে তাদের অপ্রয়োজনীয় উইথড্রলটা না করে। আবার আমি আপনাদের মাধ্যমে এটাই বলবো, প্রয়োজন যেটুকু আছে সেটুকু আপনারা উইথড্র করেন, কিন্তু আপনার টার্ম ডিপোজিট ভেঙে বা ম্যাচিউর হলে সাথে সাথে দিতে হবে বা 50 কোটি টাকা আমি এখনই তুলে নেব, তাহলে কিন্তু ব্যাংকগুলো হয়তো সেটা দিতে পারবে না। কিন্তু আপনার 1 লাখ 2 লাখ 50,000 30,000 এটা কিন্তু দিতে পারবে। তো সেই জন্য একটু সবাইকে, টাকাটা তো আপনারাই রেখেছেন, কাজেই এখন উতলা হয়ে লাভ নেই, এখন একটু ধৈর্য ধরতে হবে। স্যার মার্কেটে আসলে এমন উদ্বেগ ছড়িয়েছে যে এরকম ভাবতেছে যে রেড জোনের ব্যাংকগুলো বোধহয় হয় মার্চ হবে নাহলে বন্ধ হবে অথবা দেউলিয়া হবে। মার্চ হলেও কোনো ক্ষতি হবে না ডিপোজিটারের, অ্যাবসলিউটলি কোনো ক্ষতি হবে না, বরং শক্তিশালী হবে ব্যাংকগুলো, ভালো হবে। মার্চকে কেন নেগেটিভলি দেখে আমি জানি না, বাংলাদেশের এটা আমি বলবো যে আমাদের ডিপোজিটারদের অজ্ঞতা বা তাদের অপরিপক্কতা। মার্জিং হলে পরে ডিপোজিটাররা সাধারণত রক্ষা পায়, ডিপোজিটের ক্ষতি হয় না, ক্ষতি করে কেউ মার্জিং করে না, কোনো দেশেই করেনি, এটা বুঝতে হবে। কাজেই মার্জিং ইজ নট এ নেগেটিভ ইস্যু। তারল্যের সংকট আছে, কিন্তু আমি মনে করি যে তারল্যের সংকট আমরা আস্তে আস্তে কাটিয়ে উঠতেছি। আমাদের যত রেমিটেন্সের প্রবাহ বাড়তেছে, তারল্যের সংকট কিন্তু তত মিটে যাচ্ছে। আমাদের ব্যালেন্স অফ পেমেন্টে এখন তো রিজার্ভ লস হচ্ছে না। রিজার্ভ লস না হলে পরে কি হয়, তারল্য সংকট কমবে না। আমি যদি আজকে গত মাসে অন্যান্য বারের মতো $1 বিলিয়ন বাজারে বিক্রি করতাম, তাহলে কি তারল্য $1 বিলিয়ন সমান বা 12,000 কোটি টাকা কমে যেত না? সেটা তো হয় নাই। কাজে ম্যানেজমেন্টের সাথে এই তারল্যের সম্পর্ক আছে। যেহেতু রিজার্ভ বিক্রি হচ্ছে না, যেহেতু মানে সেন্ট্রাল ব্যাংক থেকে বিক্রি হচ্ছে না, যেহেতু রিমিটেন্সের প্রভাব বাড়ছে, তারল্য তো এমনি বাড়বে আস্তে আস্তে, উতলা হওয়ার কিছু নাই, একটু ধৈর্য ধরতে হবে। 1 মাসের দুনিয়ার কেউ 15 বছরের সমস্যার সমাধান করতে পারবে না। প্রশ্ন কিন্তু রিপিট হচ্ছে, আমার মনে হয় আপনারা শেষ করতে স্যার লাস্ট একটা কোশ্চেন স্যার, জাস্ট কোয়ারিজ। স্যার যে IMF এর একটা টিম ঢাকায় স্যার একটা মিশনে আসার কথা, স্যার আমরা যে $3 বিলিয়ন লোনের কথা যেটা জানি, ওটা কি স্যার ওই 4.7 বিলিয়নের সঙ্গে ওই প্যাকেজে থাকবে নাকি স্যার নতুন প্যাকেজ হবে এটা? না, নতুন প্যাকেজ হবে না, এটা ওই 4.7-এর সাথেই যেটুকুই হোক, 3 বিলিয়নই হোক বা যাই হোক না কেন, সেটাকে অগমেন্ট করা হবে, মানে ওকে বাড়িয়ে দেওয়া হবে, এবং সাথে হয়তো কিছু নতুন আমরা তো রিফর্ম করছি। আচ্ছা, এখানে কোনো শর্টেজ অফ রিফর্ম নাই, আমরা যা করছি তার চাইতে বেশি তারা চাইতেও পারবে না, আমি মনে করি না। কাজে এখানে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আপনারা শেষ করতে ঠিক আছে।